বাহির থেকে রুমে মানুষের আনাগোনা বোঝা যাচ্ছে। কেউ চিৎকার চেঁচামেচি করছে। ফারিহা চোখ মেলে তাকায়। গা থেকে কম্বল সরাতে গেলে ঠান্ডা অনুভব করে। আবারও গায়ে কম্বল দিয়ে উঠে বসে বুঝার চেষ্টা করে বাহিরে কি হচ্ছে। পাশে তাকিয়ে দেখে আব্রাহাম নেই। এবার ঠিক হয়ে উঠে বসে, আর ওয়াশরুমে উকি দেই। সেখানেও নেই দেখে বিছানা ছেড়ে উঠে পড়ি। ওয়াশরুম থেকে গোসল করে এসে হালকা গোলাপি রঙের একটা 3 পিস গায়ে দেই। দরজার কাছে গিয়ে বুঝতে পারি বাহির থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। বিরক্ত নিয়ে বসে পড়ি। আব্রাহাম তার মা বাবার সাথে চিৎকার চেঁচামেচি করছে। সব শেষে বিরক্ত হয়ে বলে, আমার যখন দরকার হবে তখন আমি নিজেই বাসায় যাব। তাও বারবার কেন আসো? আর কখনো আসবে না। আর আমার বউকে তোমরা দেখতেও পাবে না। আয়ানের বাচ্চা, তোর খবর আছে? তুই বাবাকে বিয়ের কথা কেন বলছিস? আয়ান মুখটা ছোট করে নেয়। ভাবছিল আব্রাহামের মা বাবা বিয়ের কথা জানলে বাসায় নিয়ে যাবে। আর তখন আব্রাহাম এমন চুক্তি করে থাকতো না। কিন্তু উল্টো এখন আব্রাহাম এই বাড়িতে তার মা বাবাকে ঢুকতে দিচ্ছে না। আব্রাহাম সবাইকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। নিজের খাবার সহ ফারিহার খাবার নিয়ে মালিহাকে রুমে আসতে বলে। আব্রাহাম রুমে এসে দরজা লাগিয়ে দেয়। ফারিহার দিকে তাকিয়ে বলে, আব্রাহাম বলল, মরার মতো ঘুমাও কেন? এত ঘুম কই থেকে আসে? মাথার চুল থেকে পানি পড়ছে এখনো। চুল ভালো করে মুছে হাত ধুয়ে আসো। খাবার খাবে, আর তোমার ভাইয়ার ইমো নাম্বারে ফোন দিয়ে কথা বলো। ফারিহা বলল, বাহিরে এত কথা হচ্ছিল কিসের? বাসায় কি কেউ এসেছিল? আর আপনি আমাকে রুমে আটকে রেখেছেন কেন? দরকার ছিল তাই রেখেছি। আব্রাহাম বলল। আন্ডারস্কোর। ফারিহা মুখ ভেঙায়। আব্রাহাম সেদিকে তাকিয়ে চোখ গরম করে। ফারিহা একটা বালিশ কোলে নিয়ে আব্রাহামকে পরখ করে। চাপ দাড়ি, মাথায় কালো ঘন চুল, হালকা গোলাপি ঠোঁট। মারাত্মক আকৃষ্ট করবে সবকিছু। মানুষ সহজে প্রেমে পড়বে এই মানুষটার। ফারিহার তাকানো দেখে আব্রাহাম নড়েচড়ে বসে। এমন ভাবে কেউ তাকিয়ে থাকে নাকি? ঠান্ডা লেগে গেলে সমস্যা হবে। বাচ্চারও ঠান্ডা লাগবে। আজ থেকে তোমার নামাজ পড়ার কথা ছিল। তাই জোহর থেকে নামাজ পড়া শুরু করবে। কোনো কৈফিয়ত শুনবো না। তাহলে যাও হাত ধুয়ে খেতে বসো। তুমি আর কিছু খাবে নাকি? আব্রাহাম ফারিহার চুলের পানি মুছতে মুছতে কথাটা বলে। ফারিহা উঠে হাত ধুয়ে খেতে বসে। আব্রাহাম নিজেও খেয়ে নেয়। ফারিহা খেতে খেতে বিড়বিড় করে বলল, ইস, এত কেয়ার হাসবেন্ডের। এমন কেয়ার পেলে তো সব স্ত্রী সুখী হবে। কিন্তু ছেলেটা তো আমাকে শুধু বাচ্চার জন্য এত কেয়ার করছে। যে এখনো পৃথিবীতে আসে নাই, তার জন্য এখনই এত ভাবনা। ইস, তাহলে পৃথিবীতে আসলে কত আদর করবে। এই মানুষটাকে সারা জীবন সঙ্গী করে পেতে কে না চাইবে? ফারিহা বলল, বিড়বিড় না করে খেয়ে নাও। আর পড়াশোনা করো ঠিক মতো। একজন টিচার তোমাকে বাড়িতে পড়াতে আসবে। 10টা থেকে পড়াবে, তাই পড়ার জন্য তৈরি হও। আব্রাহাম বলল, শুনুন, আমি না আইসক্রিম খাবো। একটা আইসক্রিম কিনে দেন না। আপনার তো অনেক টাকা। মাত্র একটা খাবো, বেশি না। দেখো ফারিহা, বেশি বুঝতে যাবে না। ঠান্ডার সময় কোনো মানুষ আইসক্রিম খায় নাকি? অন্য কিছু খেতে চাইলে বলো, নিয়ে দিচ্ছি। যা চাইবো দিবেন তো? নাকি তখনও বলবেন যে, ফারিহার সবকিছুর কিন্তু লিমিট আছে। হয় আইসক্রিম, নয়তো যা চাই তাই দিতে হবে। আমি কোনো মানা শুনবো না। ফারিহা বলল। আব্রাহাম ফারিহার প্লেট নিয়ে বাহিরে রেখে আসে। তোয়ালে দিয়ে ফারিহার হাত মুছে দেয়। মুখ মুছে দিয়ে বলে, তাড়াতাড়ি বলো কি চাই। আমি আবার অফিসে যাব। ঠান্ডা জিনিস বাদে যা চাই সব দিব। তাই নির্দ্বিধায় বলতে পারো। আপনার ঠোঁটে একটা চুমু দেই। ফারিহা বলল। আব্রাহাম থতমত খেয়ে যায়। মেয়েটা তার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। শুকনো একটা ঢোক গিলে নেয় আব্রাহাম। তারপর ফারিহার ঠোঁটে আলতো কিস করে উঠে যায়। ফারিহা হাত টেনে ধরে। এভাবে না, আসেন আমি দিব। আমার সময় নেই। ফ্রিজে ফলমূল আছে, খেয়ে নিও। প্রথমে বের করে পানিতে দিবা। একদম ঠান্ডা কমে গেলে তখন খেয়ে নিও। জানতো বেয়াদব পোলা। আন্ডারস্কোর। আব্রাহাম বিরক্ত নিয়ে কপালে একটা কিস করে সেখান থেকে চলে যায়। মেয়েটার এমন পাগলামি তার ভালো লাগছে না।
প্রায় 30 মিনিট পর একজন শিক্ষক আসে। ফারিহাকে 1 ঘন্টা 30 মিনিটের মতো পড়িয়ে তিনি চলে যান। তারপর ফারিয়া ফোন নিয়ে মুনিরের সাথে কথা বলে, ফ্রিজ খুলে মালটা বের করে খায়। মনে মনে আব্রাহামকে বকাবকি করে। এভাবে কেটে যায় 2 মাস। মাঝে মাঝে ফারিহার রাতে ঘুম ভেঙে গেলে আব্রাহামকে পাশে পায় না। এটা তার কাছে কেমন যেন লাগে। ছেলেটা তার থেকে দূরে দূরে থাকে কেন? বুঝতে পারে না ফারিয়া। একটা জিনিস সে খুব ভালো করে বুঝতে পারে, আব্রাহাম মেয়েদের থেকে দূরত্ব বজায় রেখে চলে। আজ সারাদিন ফারিহা বমি করতে করতে পেটের অবস্থা খারাপ হয়ে যায়। পেট ব্যথা ধরে আছে, আব্রাহামকে ফোন করছে কিন্তু রিসিভ হয় না। মিটিং, কাজ এসব নিয়ে আজ বেশি ব্যস্ত সে। কয়েকদিন থেকে ঠিকমতো খাওয়া দাওয়া না করায় ফারিহার শরীর দুর্বল হয়ে পড়ে। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। বসতে গেলে সেন্সলেস হয়ে পড়ে। মালিহা মেয়েটা দৌড়ে ফারিহার কাছে আসে। ম্যাম চোখ খুলুন, কি হয়েছে আপনার? উফ ম্যামের হঠাৎ কি হয়ে গেল? আয়ান স্যারকে জানিয়ে দেই, উনি আব্রাহাম স্যারকে জানাবে। ম্যাম কথা বলেন, মালিহা বলল। সরি, আমার আসলে শরীর দুর্বল লাগছে খুব। একটু রুমে দিয়ে আসো তো। আর তোমার স্যার পচা, সে তার কাজ নিয়ে ব্যস্ত। আপনি রুমে বসে থাকুন ম্যাম, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। আপনাকে দুর্বল মনে হচ্ছে, কিছু খেয়ে নিবেন, মালিহা বলল। আন্ডারস্কোর। মালিহা ফারিহাকে রুমে রেখে খাবার নিয়ে আসে। এই বিকেলে কেউ খাবার খায় নাকি? কিন্তু ফারিহা মালিহার কথার সাথে পারে না। একবার ভাত মুখে দিতেই গা গুলিয়ে আসে। দৌড়ে ওয়াশরুমে যায়, চোখ মুখে পানি দিয়ে এসে বিছানায় গা এলিয়ে দেয়। মালিহা খাবারের প্লেট নিয়ে রুম থেকে চলে যায়। ফারিহা চোখ বন্ধ করে বলে, ডাক্তারও জানে না কেন এমন হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করলাম যাতে বাচ্চা না আসে, কিন্তু না, চলে আসলো। আব্রাহাম তো তার জায়গাতে অটল। একটা ছোট বাচ্চাকে রেখে আমি কিভাবে থাকব? রেডি হও, ডাক্তারের কাছে নিয়ে যাব। আর সরি, মিটিং ছিল, কাজের জন্য ব্যস্ত ছিলাম আজ। এত চাপ কাজের, সামলাতে গিয়ে হাঁপিয়ে উঠি। কাজ সামলানোর থেকে তোমাকে সামলানো সহজ। তাহলে আমাকে সামলাও, কাজ সামলাতে হবে না। আন্ডারস্কোর। টাই খুলতে গিয়ে আব্রাহাম থেমে যায়। ভ্রু কুঁচকে ফারিহার দিকে তাকায়। মেয়েটা আবার প্রেমের প্রলাপ শুরু করে দিয়েছে। আব্রাহাম বিরক্ত হয়ে অফিসের ড্রেস চেঞ্জ করে। তারপর ফারিহাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার চেকআপ শেষে ফারিহা আর আব্রাহামকে বলে, মিস্টার জামাই, তুমি তো আজ অনেক খুশি। বাবা হতে যাচ্ছ। 2 মাসে বাহিরের আলো দেখি নাই। আজ কি একটু ঘুরতে নিয়ে যাবে? নয়তো তোমার বাচ্চা কিন্তু কালো হবে। ও আর কি আবোল তাবোল বলছো? এখন তো ঘোরাঘুরি আরো বন্ধ। কোথায় পড়ে যাবে তার ঠিক ঠিকানা নাই। বাচ্চার কিছু হলে তোমাকে আস্ত রাখবো না। শুনুন, আমার কথা না শুনলে আপনার বাচ্চাকে না খেয়ে রাখবো। দূর, আমি খাবো না কিছু, তাই ভালোই ভালোই বলছি। আমাকে একটু ঘুরতে নিয়ে চলো প্লিজ। মেয়ে মানুষ মানেই জঙ্গল। তোমার একটা মেয়ে হলে তখন দেখব। জঙ্গল নাকি অন্য কিছু। চুপ, সব মেয়ে এক না। আমার মেয়ে হলে অনেক ভালো হবে। আমি অন্তত ঠিকমতো মানুষ করতে পারবো। তোমাদের মতো বেইমান তৈরি করব না। মেয়েদের প্রতি এত রাগ কেন আপনার? আপনাকে আজও বুঝতে পারলাম না আমি। কবে যে বুঝতে পারবো? আব্রাহাম বলল, ঠিক আছে, তোমাকে ঘুরতে নিয়ে যাব চলো। আন্ডারস্কোর। ফারিহা খুশি হয়। আব্রাহামের থেকে আর কিছু জানতে চায় না। খুশি হয়ে যায়, 2 মাস পর আজ সে ঘুরবে কোথাও। আব্রাহাম আজ অনেক সময় নিয়ে ফারিহাকে ঘুরিয়ে দেখায় সব। কারণ সে জানে, আর ফারিহা বাড়ি থেকে বের হতে পারবে না। বের হতে দিবে না সে। মাঝে মাঝে চেকআপের জন্য বের হবে। রাতে বাহিরে ডিনার করে দুজন। বাসায় ফিরে প্রায় রাত 10টার পর। আব্রাহাম ফলমূল কেটে ফারিহাকে নিজের হাতে খাইয়ে দেয়। খাওয়া শেষে ফারিহাকে ঘুমাতে বলে আব্রাহাম অন্য রুমে যাওয়ার জন্য পা বাড়ায়। ফারিহা অবাক হয়ে বলে, কোথায় যাচ্ছ এখন? আজ থেকে এখানে থাকার তো প্রয়োজন নেই আমার। দরজা খোলা রেখে ঘুমাও, আমার রুমে দরজা খোলা থাকবে। যখনই দরকার হবে ডেকে দিও। অদ্ভুত তো। আব্রাহাম, আমার কাছে থাকো প্লিজ। এমন করছো কেন? কাছে না আসো। কিন্তু একই বিছানায় থাকতে কি সমস্যা? এতদিন ছিলাম, এটাই অনেক।
নিজের মতো থাকো এখন। যখন তোমার প্রেগন্যান্সির 8 মাস চলবে তখন তোমার সাথে থাকবো, কারণ সেই সময়টা তোমার অসুবিধা হতে পারে। ফারিয়া বলল, ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। আব্রাহাম রুম থেকে গেলে ফারিহা বালিশ জড়িয়ে ধরে কেঁদে দেয়। তার সবকিছু বিরক্ত লাগছে। এভাবে সময় পার হবে কেমন করে? আব্রাহাম কি তাকে সত্যি চুক্তি শেষ হলে তাড়িয়ে দিবে? বাচ্চার মুখের দিকে তাকিয়ে কি নিজের কাছে রাখবে না? সবকিছু কল্পনা করতে মাথা চাড়া দিয়ে ওঠে তার। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। মাঝরাতে আব্রাহাম একবার ফারিহার রুমে এসে ফারিহাকে দেখে যায়। ফজরের সময় উঠে ফারিহাকে ডেকে দেয়। নামাজ পড়ে আবার হালকা কিছু ফলমূল কেটে ফারিহাকে খাইয়ে দেয়। ফারিহা বমি করে দেয়। আব্রাহাম বিরক্ত হয়ে বলে, উফ, সব তো বমি করে বের করে দিচ্ছ, তাহলে পেটে কি থাকলো? থামো, আমি আরও কিছু খাবার এনে দেই। হ্যাঁ, এক কাজ করো, আমার গলায় ভাতের পাতিল বেঁধে দাও, ফলমূলের দোকান বেঁধে দেও, তাহলে যখন ইচ্ছে তখন খেতে পারবো। তোমার তো সমস্যা নাই, আমি তো খাবো, তাই না? দেও দেও, বেঁধে দেও। এমন রাগ করছো কেন? আমি তো ভালো কথা বলছি। তোমরা মেয়েরা বেশি বুঝতে যাও কেন? ইডিয়েট। আন্ডারস্কোর। ফারিহা আব্রাহামের গলা জড়িয়ে ধরে আর বারবার বলে, খাবার বেড়ে দাও। আব্রাহাম বিরক্ত হয়ে রুম থেকে চলে যায়। ফারিহা মুখটা ছোট করে বলে, শয়তান ছেলে, আমাকে কি খাইয়ে খাইয়ে মেরে ফেলবে? নিজে খায় না আর আমাকে 2 মাসে মোটা বানিয়ে দিচ্ছে। দূর, এবার খাওয়াতে আসো, কি করি দেখে নিও। ধরো, খাও তো। আন্ডারস্কোর। ফারিহা চিৎকার দিয়ে উঠবে, সাথে সাথে আব্রাহাম মুখ চেপে ধরে বলে, আরে খাবার আনি নাই তো। এই সময় নাকি মেয়েরা টক পছন্দ করে, সেজন্য টক খাবে নাও। তেঁতুলের আচার, বড়ই আচার, জলপাই আচার আর চালতার আচার আছে। সেই কথা আগে বলবে তো নাকি? আন্ডারস্কোর। ফারিহা তাড়াতাড়ি করে বয়ামের মুখ খুলে হাত ঢুকিয়ে দেয়। আব্রাহাম ধমক দিয়ে চামচ এনে দেয়। ফারিহা মজা করে আচার খেতে থাকে। আব্রাহাম হা হয়ে যায়, তাড়াতাড়ি বয়াম ছিনিয়ে নেয়। একটা বয়াম থেকে প্রায় অর্ধেক সাবার করে দিয়েছে। এসব কি হচ্ছে? খেতে দিয়ে বয়াম নিচ্ছ কেন? ওহ, তুমিও খাবে? আমাকে বললেই হয়। এভাবে বয়ামের দিকে তাকিয়ে আছো কেন? লালা পড়বে বাচ্চার। লালা মানে কি? আব্রাহাম বলল, ওহ, তুমি তো এসব বুঝতে না। লালা পড়বে মানে মুখ থেকে পানি পড়বে। এভাবে নজর দিও না, বাচ্চার পেট খারাপ হবে, তখন আমার পেটের মধ্যে পটি করে দিবে। কি বলছো? হায় আল্লাহ, কোন পাগলের পাল্লায় পড়লাম? এসব কি বলে ও? আন্ডারস্কোর। আব্রাহাম অবাক হয়ে কথাটা বলে। ফারিহা কাদো কাদো মুখ নিয়ে হাত বাড়িয়ে দেয় আব্রাহামের দিকে আর ভাবে কিছু আচার তাকে দিবে, কিন্তু না, আব্রাহাম বয়াম বাহিরে রেখে আসে। ফারিহা মন খারাপ করে পেটে হাত দেয়। তারপর বলে, বাবু, তোমার বাবাই অনেক পচা, আমাকে আচার খেতে দিয়ে আবার ছিনিয়ে নিয়ে গেল, দেখেছ? বড় হয়ে তুমি বাবাইকে বকা দিও কেমন? তোমার বাবাই ভালো না। আর কিছু? এবার চুপচাপ ঘুমাও। আব্রাহাম বলল, তুমি ভালো না? হ্যাঁ, আমি জানি সেটা। ফারিহা রেগে বালিশ নিয়ে শুয়ে পড়ে। আব্রাহাম মনে মনে হাসে কিছুক্ষণ। উঠে ফারিহার কাছে যায়। ফারিহার মাথা নিজের কোলে নিয়ে চুলে বিলি দিয়ে দেয়। ফারিহা চোখ খুলে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম হেসে বলে, ঘুমাও, সমস্যা নেই। আর একটু ঠিক মতো খাওয়া দাওয়া করো প্লিজ। তুমি হয়তো বুঝতে পারছো, আমার কাছে বাচ্চার মূল্য অনেক। তুমি চিন্তা করো না, তোমার সন্তান ঠিক থাকবে। কিন্তু এই অবস্থায় আমার খাওয়া দাওয়া একটু কম হবে, সেটা তোমাকে মেনে নিতে হবে। আচ্ছা, কিন্তু চেষ্টা করো কেমন? ভয় হয় যদি হারিয়ে ফেলি তাকে। হারিয়ে ফেলা তো আবার আমার স্বভাব মনে হয়। আপনি কি আমাকে কখনো ভালোবাসবেন না আব্রাহাম? বাসি তো, আর বাসবই না কেন? ফারিহা উঠতে চাইলে আব্রাহাম বাধা দেয়। আব্রাহাম নিজেই ফারিহার সাথে শুয়ে পড়ে। ফারিহা আব্রাহামের বুকের সাথে নিজেকে চেপে নেয়। আব্রাহাম জোরে শ্বাস নিয়ে বলে, এত কাছে আসে কেউ? বুকের মধ্যে কি ঢুকে যাবে? না, ও বুকের মধ্যে রাখলে আমার কোনো সমস্যা নেই। তোমাকে পাওয়ার জন্য তোমার বুকের মধ্যে যেতে আমার সমস্যা নেই। ফারিহা, একটা কথা বলি। ফারিহা বলল, হ্যাঁ বলো। আমাকে ভালোবেসো না প্লিজ। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমার থেকে কষ্ট ছাড়া তুমি কিছু পাবে না। আমি আপনার ওয়াইফ,
আপনাকে ভালোবাসা আমার অধিকার। সেই অধিকার আমি তোমাকে দিতে চাই না। পাগলামি করছো কেন? আমাদের বিয়েটা চুক্তির। আমাকে ভালোবাসবেন একদিন দেখে নিয়েন। আব্রাহাম বলল আচ্ছা। ফারিহা বিড়বিড় করে এটা সেটা বলতে থাকে। একসময় ঘুমিয়ে যায় সে। আব্রাহাম উঠে অফিসে যায়। অফিস থেকে বন্ধুদের সাথে ঘোরার জন্য পার্কে যায়। ফারিহা আসার পর থেকে কোথাও ঘোরাঘুরি করেনি তারা। 3জন মেয়ে ও 2জন ছেলে বসে আছে। তার মধ্যে আব্রাহাম একজন। গল্পের মাঝে মিতু নামের মেয়েটা বলে, আব্রাহাম ভাবির ছবি দেখালি না তো। এমন লুকিয়ে রাখছিস কেন? তোদের বিয়ের কথাটা কে বলছে? আয়ান বলেছে। তাহলে আয়ানের থেকেই দেখে নিস। আর যখন এটা জানিস, তো সবটাই জানার কথা। চুক্তির বিয়ে আমার। মেয়েটা কষ্ট পাবে। একটা মা বাচ্চা রেখে কখনো একা থাকতে পারবে না। সেই সব তোদের ভাবতে হবে না। তোর জেদ বেশি, যা আমি আর কি বলবো। সবার সাথে আড্ডা দিয়ে আব্রাহাম রাত 10টার পর বাসায় আসে। আব্রাহাম রুমে গিয়ে বেলকনিতে চোখ দেয়। ফারিহা গালে হাত দিয়ে বই পড়ছে। ফারিহাকে দেখে তার মনটা শান্ত হয়, কেন হয় সে নিজেও জানে না। ফ্রেশ হয়ে ধীর পায়ে ফারিহার কাছে যায়। ফারিহা মাথা না উঠিয়ে বলে, আজ তোমার এত লেট হলো যে? ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। তুমি খাওয়া দাওয়া করেছো? না, তোমার জন্য ওয়েট করছিলাম। আচ্ছা চলো। আব্রাহাম যাওয়ার জন্য পা বাড়ালে ফারিহা হাত ধরে আটকিয়ে দেয়। উঠে আব্রাহামের গলা জড়িয়ে ধরে। গলায়, গালে, কপালে কিস করে। আব্রাহাম অবাক হয়ে ফারিহার কাণ্ড দেখছে। শেষে বুঝতে না পেরে বলে, কি হয়েছে তোমার? এমন ব্যবহার করছো কেন? তোমার বাবু বলেছে। কি বলেছে? বলেছে যে, মাম্মাম বাবাইয়ের থেকে তুমি আদর নাও না কেন? তুমি বাবাইয়ের থেকে বেশি বেশি আদর নিও। হ্যাঁ, তোমার বাচ্চা তোমার মতোই এসব বলবে। আল্লাহ আর কোনো মেয়ে পাইনি। তোমাকে আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে। ফারিহা বলল, যাও, তোমার বাড়ি থাকবো না। আব্রাহামের বুকটা ধুক করে ওঠে। এমন কথা সে স্বপ্নেও ভাবে না, আর ফারিহা মুখে নিয়েছে। আব্রাহাম ফারিহাকে টেনে বুকের সাথে চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, খবরদার এসব কথা বলবে না। তোমার গর্ভে যে আছে তাকে আমার চাই। সে আমার সুখ, তাকে নিয়ে আমি সারা জীবন কাটাবো। তাকে হারাবো না সহজে। হারাতে দিব না কখনো। হ্যাঁ হ্যাঁ, তাকে নিয়ে নাচো সারাক্ষণ। আমার দিকে তো কেউ নজর দেয় না। দিলাম তো। আব্রাহাম ফারিহার কপালে চুমু দিয়ে কথাটা বলে। এভাবে সময়গুলো কেটে যায়। কেটে গেছে আরো 8 মাস। ফারিহা ঘুমের মাঝে ভয় পেয়ে উঠে বসে। আব্রাহাম তখন রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। ফারিহার 10 মাস পড়েছে, ডাক্তার বলে দিয়েছে, এই মাসের 9 কিংবা 10 তারিখে নরমালে বেবি হবে। না হলে সিজার করতে হবে। আর সেখানে আজ 7 তারিখ। আব্রাহাম তাড়াতাড়ি ফারিহার কাছে আসে। ফারিহার মাথা নিজের বুকের সাথে চেপে ধরে। মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে, কান্না করছো কেন? আমি স্বপ্ন দেখেছি আব্রাহাম, তোমাকে হারিয়ে ফেলবো আমি। ওটা বাজে স্বপ্ন দেখেছ। স্বপ্ন তো স্বপ্নই, সেটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? এই 10 মাসে তোমার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। তুমি এতটা অভিমানী যে, আমি তোমার অভিমানে মিশে গেছি। ভালোবাসো না এক বিন্দুও। একটু ভালোবাসা দিলে কি হবে? চুপ থাকবে। এসব বিষয়ে আমি কথা বলতে চাই না। কেন আব্রাহাম? একটু ভালোবাসা দিলে কি হবে? উফ ফারিহা, তোমাকে বলেছিলাম না, চুক্তি শেষ আর তুমিও এখান থেকে বিদায় নিবে। সো একটা কথাও শুনতে চাই না, ঘুমাও। আমার প্রচুর পেট ব্যথা করছে। মরে যেতে ইচ্ছে করছে। ফারিহা, বলছি না এসব কথা কখনো মুখে নিবে না। কিছু হবে না, আমি আছি তো। আব্রাহাম ধমক দেয় একটা। ফারিহা চোখ মুখ শক্ত করে ব্যথা কমানোর জন্য অপেক্ষা করে। শেষে বিরক্ত হয়ে বলে, একটু পানি দাও, পেট টান টান হয়ে আছে আমার। ভালো লাগছে না কিছু। ঘুমাতেও পারছি না। ঘুমানোর চেষ্টা করো, আমি ডাক্তারের সাথে কথা বলছি। ওয়েট। নড়াচড়া করো না বেশি, বাচ্চার অসুবিধা হতে পারে। হ্যাঁ, আমি মরে গেলেও তোমার কিছু যায় আসে না। বাচ্চা তো তোমার জন্য সব। অসহ্য, বাচ্চা জন্ম দিতে গিয়ে যে কোনো একজন মরে যায় যেন। দোয়া করো, আর এসব ভালো লাগছে না আমার। বেশি কথা বলো কেন? আমি কথা বললেই সেটা বেশি হয়ে যায়।
সত্যি কথা বলা হয় না সেজন্য। আন্ডারস্কোর। ফারিহা আর কোনো কথা বলে না। আব্রাহামের থেকে মুখ ফিরিয়ে নেয়। আব্রাহাম ফারিহাকে পানি খাওয়ায়, তারপর ডাক্তার রেহেনার সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে ফারিহার কাছে আসে। ফারিহাকে রেডি হতে বলে হসপিটালে নিয়ে যাবে। ফারিহাও আর কিছু বলে না। আব্রাহাম যা বলে তাই শুনতে হয় তাকে, তাই এটা নিয়ে কথা না বাড়ানো ভালো। পেটে হাত দিয়ে ফারিহা ছটফট করতে থাকে। এই ব্যথা আর সহ্য করতে পারছে না সে। প্রায় 20 মিনিট পর হসপিটালে পৌঁছে তারা। ফারিহাকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে রুমের বাহিরে আব্রাহাম পায়চারি করছে। ভয় হচ্ছে তার। আয়ান তাকে সান্ত্বনা দিচ্ছে। আব্রাহাম মনে মনে বলে, আল্লাহ আমার বাচ্চার যেন কিছু না হয়। তাকে আপনি সুস্থ অবস্থায় আমার কাছে ফিরিয়ে দিন। সেই আমার কাছে সুখ, তাকে ছাড়া আমি একদিন নিঃস্ব হয়ে পড়ব। আপনার ছেলে হয়েছে স্যার। আব্রাহাম পিছন ফিরে ছলছল চোখ নিয়ে ডাক্তারের কোলের দিকে তাকিয়ে থাকে। আব্রাহামের এভাবে তাকানো দেখে ডাক্তার বলে, আমাদের মিষ্টি খাওয়াতে হবে কিন্তু। এত কিউট বাচ্চা জন্ম দিয়েছেন আপনার ওয়াইফ। উনার তো দামি উপহার পাওয়া প্রয়োজন। সমস্যা নেই, যত মিষ্টি খাওয়ার খেতে পারেন। আব্রাহাম কথাটা বলে সামনে পা বাড়ায়। একটা মহিলা ডাক্তার কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। আব্রাহাম কাছে গিয়ে বাচ্চাকে কোলে নেয়। তার হাত কাঁপছে, প্রথম কোনো ছোট বাচ্চাকে ছুঁয়ে দেখবে সে। টুক করে তার চোখ থেকে এক ফোঁটা জল বাচ্চাটার শরীরের উপর পড়ে। বাচ্চা কেঁদে ওঠে। আব্রাহাম ভয় পেয়ে যায়। আব্রাহামের বিচলিত হওয়া দেখে ডাক্তার হালকা হাসে। স্যার ভয় পাবেন না, বাচ্চাকে ঠিক করে ধরে রাখেন। আমার ছেলে কান্না করছে যে। ছোট্ট বাচ্চা, সে কান্না করবে এটাই স্বাভাবিক। আপনার ওয়াইফকে কেবিনে শিফট করে দেওয়া হচ্ছে। উনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। আপনি দেখা করতে পারেন। উফ, ফারিহার কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল আমার। মেয়েটা আমার জন্য কত কি করছে। আর আসলে আমি কি সত্যি মেয়েদের ঘৃণা করি? তাহলে একটা মেয়ের সাথে 10টা মাস কিভাবে থাকলাম? আব্রাহাম বিড়বিড় করে আয়ানের দিকে তাকায়। আয়ান আব্রাহামের চাহনি বুঝতে পেরে বলে, যা মেয়েটাকে একটু দেখে আয়। তোকে তোর উপহার দিল, দেখেছিস তোর ছেলে কত সুন্দর। মাশাআল্লাহ, আমার ছেলে আমার মতো হয়েছে। আব্রাহামের কথা শুনে আয়ান হালকা হাসে। আয়ান আব্রাহামের থেকে বাচ্চাটাকে নিয়ে আব্রাহামকে ফারিহার কাছে যেতে বলে। আব্রাহাম মাথা নাড়িয়ে ধীর পায়ে ফারিহার বেডের দিকে যায়। আব্রাহাম গিয়ে দেখে ফারিহার হাতে সেলাইন চলছে। ভয় পেয়ে বলে, তোমার কি কিছু হয়েছে ফারিহা? কই কিছু না তো। এভাবে কপালে হাত দিয়ে শুয়ে আছো যে? আর কান্না করছো কেন? শরীর ব্যথা করছে নাকি? না, মনের ব্যথা বোঝার ক্ষমতা তোমার হয়নি আব্রাহাম। আমার কষ্ট হচ্ছে, আর মাত্র কয়টা মাস। তারপর তোমার থেকে আমি আলাদা হয়ে যাব। আমার সন্তান ছেড়ে অন্য একটা শহরে থাকতে হবে আমাকে। ধন্যবাদ, এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, তুমি আর আমার সন্তান দুজনই সুস্থ আছো। বাবুকে দেখবে না, একদম আমার মতো হয়েছে জানো না। নিয়ে আসো, তোমার মতো হলেও তোমার মানসিকতার মতো যেন না হয়। তাহলে জানি না কত মানুষ কষ্টের মধ্যে দিয়ে সময় কাটাবে। তুমি বড়ই পাষাণ আব্রাহাম। ভুলে যাবে না, টাকার বিনিময়ে তুমি এখানে পড়ে আছো। টাকা ছাড়া কেউ কাউকে চিনে না। আজ টাকা আছে বলে যে কাউকে নাচানাচি করাতে পারবো আমি। ভালো লাগছে না, তুমি এখন যেতে পারো। আর ধন্যবাদ কেন দিচ্ছ? টাকার জন্য তো সন্তান দিলাম, তাই এটা দিয়ে লজ্জা দিও না। বাচ্চাকে দিয়ে কই যাবে যাও? বাচ্চা নিয়ে পালানোর শখ বুঝি? দূর, অসহ্য লাগছে। ফারিহা চোখ বন্ধ করে নেয়। ছেলেটার কথা সহ্য হচ্ছে না তার। শরীর জ্বলছে, সে কোন দুঃখে বাচ্চা নিয়ে পালিয়ে যাবে। বাচ্চাকে খাওয়াতে হবে, সেটা হয়তো উনার মাথায় নাই। ফারিহা এবার দাঁতে দাঁত চেপে বলে, তোমার ছেলেকে তুমি খাইয়ে দাও। এটা দেখে অত্যন্ত আমি শান্তি পাব। বাপ বেটা একাই থাকো, আমার দরকার হবে না তো কারোর। এখন থেকেই ফিডার খাওয়ানো শুরু করো। তুমি আছো কি করতে? খুব ভালো করে বললেই হয়। ভাগ্যিস ছেলেটা আমার মতো হয়েছে। না হয় তো আরো কথা শোনাতে, কত কি তা জানি না। কোন দিন বলবে এই বাচ্চা তোমার না? আমাকে দাও।
আজব, তোমার ছেলেকে অন্য কারো ছেলে বলতে যাব কেন? না, যে ব্যবহার করছো বলতেও পারো। তোমার মতলব ভালো ঠেকছে না, আমার ছেলেকে তোমার থেকে দূরে রাখতে হবে। হ্যাঁ, আমার ছেলেকে এখন আমার থেকে ছিনিয়ে নিবে, আর যে কত কি সহ্য করব। বল মেয়ে, আমার ছেলে এটা, তোমার না ওকে? ফারিহা হা হয়ে সব শুনছে, বিরক্ত হয়ে মুখ অন্য দিকে করে। আব্রাহাম নিজেও বিরক্তিকর একটা চাহনি দিয়ে ছেলেকে এনে ফারিহার একটা হাতের উপর শুয়ে দেয়। ফারিহার দিকে তাকিয়ে আদুরে গলায় বলে, আমার হৃদকে খাওয়ায় দেও, তারপর রেস্ট নিও, বিকালে তোমাকে বাসায় নিয়ে যাব। তাছাড়া এখন তোমার ঘুমানো উচিত, সারা রাত তো ঘুমাতে পারো নাই। হৃদ মানে? হ্যাঁ, আমার ছেলের নাম হৃদ। ছেলের নামও ঠিক করা হয়েছে। হুম, পিচ্চি নাম। আমার বাবু তো পিচ্চি, তাই বুড়োদের মতো। আব্দুল কাদের, রইস, মোল্লা, খালেদ, মতি, করিম এসব নাম রাখতে পারবো না, তাই না? কারণ বিজনেসম্যানের ছেলের নাম সুন্দর রাখতে হবে। বড় হয়ে ছেলেটাকে ডাক্তার বানিও। নো, বিজনেসম্যান হবে। ডাক্তার সবচেয়ে বেইমানি বেশি করে। সুন্দরভাবে মিথ্যা কথা গুছিয়ে বলতে পারে তারা। ডাক্তার কিন্তু তোমার হৃদকে পৃথিবীর আলো দেখাতে সাহায্য করেছে, আর তাকেই তুমি খারাপ বলছো। অসুস্থ হলে ডাক্তার সেবা করবে তোমার? ঘৃণা করি ডাক্তারকে। আমি মরে গেলেও ডাক্তারের কাছে আসব না। দেখে নিও তুমি, যদি মৃত্যুর 1 মিনিট আগে ও জানতে পারি যে ডাক্তার দেখাতে এলে আমি সুস্থ হব, তাও আসব না। অদ্ভুত তো। আব্রাহাম হালকা হেসে কেবিন থেকে বেরিয়ে যায়। বাচ্চার সাথে সারাদিন কেটে যায় দুজনের। বিকালে ফারিহাকে আব্রাহাম বাসায় নিয়ে আসে। সন্ধ্যার সময় ফারিহা শুয়ে হৃদের মুখের দিকে তাকিয়েছিল, তখন আব্রাহাম বলে, এভাবে তাকিয়ে আছো কেন? নজর লেগে যাবে তো। মায়ে, তাকিয়ে থাকলে কখনো নজর লাগে না। ভুল ভালো কথা বলো কেন? কিন্তু তুমি যখন যাবে তখন তো তোমার জন্য হৃদ কষ্ট পাবে। তাই এখন থেকেই ওর থেকে দূরে থাকো। তোমার মুখে এসব ছাড়া আর কিছু নেই। সব সময় যাওয়া যাওয়া করে মাথা চিবিয়ে খাচ্ছ আমার। আব্রাহাম রেগে একটা ঝাড়ি মারে। ফারিহা মুখ ভেঙ্গাই অন্য দিক হয়ে শুয়ে পড়ে। সারাদিন হৃদের সাথে দুষ্টুমি করা আব্রাহামের মূল কাজ। ফারিহাকে কাছে ও ঘেঁষতে দেয় না ঠিক মতো। শুধু খাওয়ানোর সময় ফারিহা, বাচ্চার জামা কাপড় ধোয়া, গোসল করানো, সব আব্রাহাম একাই করে। ফারিহা সব দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। চোখের সমানে ছেলেটা কে তার থেকে হারিয়ে যেতে দেখছে সে। হৃদের বয়স এখন 6 মাস চলে। হামাগুড়ি করে সে বাবাই এর কাছে যেতে পারে। প্রথম বুলি বাবা দিয়েই শুরু হচ্ছে তার। দুপুর 3টা, ফারিহা খাওয়া দাওয়া করে ফোনটা হাতে নেয়। একবার মেঝেতে চোখ দেয়। হৃদ তার বাবাই এর কোলে হাসাহাসি করছে। ফারিহা মুনিরের কাছে ফোন দেয়। ভাইয়া কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। 2 মাস পর দেশে যাচ্ছি। সুস্থ হওয়ার পর এখানেই জবে জয়েন করলাম। তো স্যার বলল 2 মাস পর বাংলাদেশের একটা অফিসে ট্রান্সফার করে দিবে। এটা তো ভালো কথা। যাই হোক, ওই দেশে যা পাইছো সেটাই অনেক। এত টাকা পয়সা আমার ভালো লাগে না। যাদের টাকা বেশি, তারা সুখী, কিন্তু অন্যদের সুখ ছিনিয়ে নিতে ওস্তাদ। কি হয়েছে হঠাৎ এমন কথা? আর তোর চোখ মুখ আবারও শুকিয়ে গেছে দেখছি। 9-10 মাস আগে ও কেমন মোটা হয়েছিলি মনে আছে? মুনিরের কথায় অতীতে ফিরে যায় ফারিহা। তখন সে 6 মাসের প্রেগন্যান্ট ছিল। মুনিরের সাথে কথা চলাকালীন বলছিল, ফারিহা, তোকে কেমন জানি মোটা মোটা লাগছে। চোখ মুখ ফুলে গেছে নাকি? এমন হয়ে গেলি কিভাবে? কই, আমি তো ঠিক আছি ভাইয়া। তাহলে আমি কি ভুল দেখছি? তোমার পায়ের সাথে সাথে চোখও গেছে। ডাক্তারকে বলে দিও, তোমার চোখের চিকিৎসা করে যেন। নয়তো এখানে এসে আমাকে চিনতে পারবে না। সব সময় এক লাইন বেশি বলিস কেন? ফোনটা কোথাও রেখে পুরোপুরি ভাবে ক্যামেরার সমানে আয় তো। মাথা থেকে পা পর্যন্ত দেখি। ফারিহা তখন চমকে উঠেছিল। পেট বড় হয়েছে, ভাইয়ার সামনে গেলেই বুঝতে পারত। কত কষ্ট করে যে ম্যানেজ করছিল সবটা। মুনিরের ডাকে অতীত থেকে বেরিয়ে আসে ফারিহা। হালকা হেসে বলে, আমি ঠিক আছি ভাইয়া। 2য় বর্ষের এক্সাম সামনে, সেজন্য টেনশনে শুকিয়ে গেছি। যাই হোক, তাড়াতাড়ি ফিরে আয়। আমি ফোন রাখলাম। শোন,
মুনিরের কোনো কথা ফারিহা শোনে না, ফোনটা রেখে কপালে হাত রেখে চোখ বন্ধ করে। আব্রাহাম তাকে বলে দিয়েছে, আর 2 মাস পর এখান থেকে চলে যেতে হবে তাকে। এসব ভাবতে ভাবতে চোখে ঘুমের ভাব চলে যায়। হঠাৎ কপালে ঠোঁটের স্পর্শ পেয়ে চোখ মেলে তাকায় সে। আব্রাহাম, তোমার প্রতি আমার আর মায়া বাড়িও না প্লিজ। হুটহাট জড়িয়ে ধরা, কিস করা একদম বিরক্ত লাগছে আমার। তোমাকে ছেড়ে গেলে এসব মিস করব। তুমি খুব ভালো ফারিহা, যদি কখনো বিয়ে করি তাহলে তোমাকে বিয়ে করব কথা দিলাম। কিন্তু এই মুহূর্তে কোনো নারীর সঙ্গ আমার প্রয়োজন নেই। তোমার থেকে একটা জিনিস চাইলে দিবে। আসলে মূল্যবান কিছু না, তোমার কাছে সামান্য সেটা। কি বলো? সারাদিন ভেবে দেখি, রাতে চেয়ে নিব। আব্রাহাম হালকা হেসে রিদকে মাঝখানে শুয়ে দেয়। ফারিহা কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে সন্ধ্যার কিছুটা আগে। ঘুম থেকে উঠে নামাজ পড়তে বসে। রাতের খাবার খাওয়া, রাতের নামাজ পড়া, সব মিলিয়ে সময়টা কেটে যায়। এখন রাত 11টা। আব্রাহাম শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রোল করছে। ফারিহা রিদকে অন্য পাশে দিয়ে আব্রাহামের কাছে ঘেঁষে শুয়ে পড়ে। আব্রাহাম উঠতে গেলে ফারিহা বাধা দেয়। আব্রাহামের বুকে হাত রেখে বলে, তখন তোমার থেকে কিছু চেয়েছিলাম, মনে আছে তোমার? আমি এখন চেয়ে নেই। না করতে পারবে না, আগে প্রমিজ করো। তবে হ্যাঁ, সারা জীবন থাকতে চাইব না। সরে যাও, আর হৃদকে মাঝখানে দেও। তারপর কি বলবে বলো? কি চাও দিব, এত প্রমিজ করতে হবে না। আমি কথা দিয়ে কথা রাখি। না প্রমিজ করো আমাকে। আব্রাহাম দাঁতে দাঁত চেপে ফারিহার কথা মতো প্রমিজ করে। ফারিহা এবার আব্রাহামের খালি বুকে নাক ঘষে মুখের দিকে তাকিয়ে বলে, এই 2টা মাস তোমার সঙ্গ চাই আমি। তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই। তোমার আদর নিতে চাই। আমার ইচ্ছাটা কি রাখবে না তুমি? ফারিয়া বলল, হঠাৎ এমন চাওয়া কেন? আব্রাহাম বলল, হ্যাঁ, এটাই আমার শেষ চাওয়া। আব্রাহাম টেনে ফারিহাকে নিজের সাথে মিশে নেয়। ফারিহা হালকা হেসে আব্রাহামের সাথে তাল মিলায়। আব্রাহাম আদরে মেখে দেয় ফারিহাকে। এভাবে কেটে যায় রাতটা। সকালে আব্রাহাম ঘন্টা 2-এর জন্য বাহিরে যায়। ফারিহা এই সুযোগ কাজে লাগিয়ে আয়ানের রুমে যায়। আজ সে আব্রাহামের অতীত সম্পর্কে জানবে বলে ঠিক করে। আয়ানের রুমে গিয়ে সোফায় বসে এই প্রথম সে আয়ানের সাথে কথা বলবে। একই বাড়িতে থাকে সবাই, অথচ কখনো কথা হয়নি। ফারিহা সালাম দিয়ে বলে, আব্রাহামের অতীত সম্পর্কে জানতে চাই আমি। বলো, কি জানতে চাও? কেন ও মেয়েদের ঘৃণা করে? কেন আমার সাথে এমন চুক্তি করলো? 1 বছর পেরিয়ে গেল তবুও ওর মন জয় করতে পারিনি আমি। এসবের কারণ কি? আয়ান হালকা হেসে মনকে রাজি করিয়ে নেয়। তার জন্য যদি তার বেস্ট ফ্রেন্ডের সংসার টিকে, তাহলে তো ভালো হবে। তাই বলতে শুরু করে। শুরুটা আরো 10 বছর আগের। এসএসসির পরপর একটা মেয়ের প্রেমে পড়ে আব্রাহাম। মেয়েটাও কম না, দুজন দুজনকে অনেক ভালোবাসতো। আব্রাহামের পরিবার এসব বিষয়ে সবকিছু জানত। মেয়েটা গরিব ফ্যামিলির ছিল। ইচ্ছে ছিল একজন ডক্টর হবে। আব্রাহাম প্রাণপ্রিয় প্রেমিকার কথা ফেলতে পারে না। ইন্টারমিডিয়েট শেষে মেডিকেল এক্সাম দিয়ে টিকে যায় মেয়েটা। সব পড়াশোনার খরচ আব্রাহাম বহন করে। সব ভালোই চলছিল, সমস্যা হয় অন্য জায়গায়। আব্রাহামের জিএফ যখন মেডিকেল এক্সাম দিয়েছিল, তখন আরেকটা ছেলে ছিল, যে কিনা ভর্তি পরীক্ষায় প্রথম হয়ে চান্স পায়। তো মেয়েটা সেই ছেলেটার প্রেমে পড়ে যায়। আস্তে আস্তে আব্রাহামের সাথে মেয়েটার এতটা খারাপ সম্পর্ক হয়ে গেল যে আব্রাহামকে না জানিয়ে মেয়েটা সেই ছেলেটাকে বিয়ে করে নেয়। মানে কি? এত বছরের প্রেম কিভাবে ভুলে যায় মানুষ? কিন্তু তাই বলে আব্রাহাম এমন সিদ্ধান্ত কেন নিবে? সব মেয়ে তো এক না। কথার মাঝে কথা বলবে না। আব্রাহাম ওর প্রেমিকার পা ধরে ফিরে আসতে বলে, কিন্তু ফিরে আসে না। তারপর থেকে আব্রাহাম মেয়েদের সহ্য করতে পারে না, ঘৃণা করে। এত ভালোবাসার পরে যাকে পায় না, সে কেমন? আস্তে আস্তে আব্রাহাম একা হয়ে যায়। মেয়েদের থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে তাকে, কিন্তু সে বিয়ে করবে না। তারপর থেকেই এখানে আমরা দুজন থাকি। বুঝলাম, কিন্তু চুক্তির কারণ কি? বিয়ে করবে না তো করবে না, এমন নাটক করার মানে কি? অসহায়ত্ব সুযোগ কাজে লাগালো কেন? আর বাচ্চা নেওয়ার ভূত মাথায় চাপলো কিভাবে?
সবার একটাই কথা, বংশের মান রক্ষা করতে হবে। নাতি নাতনির মুখ দেখবে। আব্রাহাম এভাবে ঠকে যাওয়ার পর বাচ্চা দত্তক নিতে ও ভয় পায়। তাই সিদ্ধান্ত নেয় চুক্তির বিয়ে করবে। কারণ এতে বাচ্চাটা তো তার রক্তের হবে। রক্ত তো বেইমানি করবে না। তারপর বাকিটা তুমি জানো। সংক্ষিপ্ত করে বললাম, এখন আব্রাহাম আসবে, নিজের রুমে যাও। ধন্যবাদ, তবে মনে হয় না আমি আব্রাহামের সাথে সারা জীবন থাকতে পারবো। আপনি একটু ওকে বুঝিয়ে বলুন। অনেক বলেছি, কোনো লাভ হয় নাই। আচ্ছা আপনি বলেন, রিনকে ছাড়া আমি কিভাবে থাকবো? আমি তো ওর মা। একটা মা বাচ্চা ছাড়া কিভাবে থাকবে? অনেক বলেছি আমি, কিন্তু ও মানতে নারাজ। সংসার ও করতে চায় না। তবে একটা সিক্রেট কথা বলতে পারি তোমাকে। সেটা জানার পর অবশ্য আমিও অবাক হয়েছিলাম। কি সেই সিক্রেট কথা, বলো তো শুনি।